আমাদের কলিজার টুকরা সন্তানকে যে আমরা ভাসিয়ে দিলাম, না জানি ওর কি হবে। দূরে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আর দেখো, ওই হাড়িতে মনে হচ্ছে একটি বাচ্চা। তাড়াতাড়ি জাগো। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর বাবাকে এই ঝড় বৃষ্টির মধ্যে পাঠালাম তোর জন্য একটু খাবারের ব্যবস্থা করতে। কে জানে সে এই বাহিরে ঝড় বৃষ্টির মধ্যে কি করছে। আমার যে আর ভালো লাগছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। এদিকে মেয়েটা যে আমার না খেতে পেয়ে কান্নাই করে যাচ্ছে। আয় মা, আমার কোলে আয়। মারে, তুই আর কাঁদিস না। আমি এখন তোকে নিয়ে কোথায় যাব? বাহিরে তো দেখছি অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। ওই তো তোর বাবা আসছে, কিন্তু হাতে তো কিছুই দেখতে পারছি না। তাহলে কি কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি? ওগো, তুমি খালি হাতে চলে এসেছো কেন? মেয়েটা যে খিদের যন্ত্রণায় ছটফট করছে। আমি ওর কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি নাকি? আমি যে কোথাও থেকে একটু খাবারের ব্যবস্থা করতে পারিনি। আমি যে টাকারও কোনো ব্যবস্থা করতে পারিনি। বাহিরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কে টাকা ধার দিবে বলো তো? আর যেভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে তো বন্যা হয়ে যাবে। আর বন্যা হলে আমাদের যে না খেয়ে থাকতে হবে গো গিন্নি। ওগো, এইটুকু বৃষ্টিতেই তো আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। আর যদি বন্যা হয়, সবার আগে তো আমাদের নিচু বাড়িটা তলিয়ে যাবে। আমরা কোথায় যাব, কি করব? পাশের গ্রামে বাস করত কেয়া শিয়ালিনী আর মন্টু শিয়াল। আর তাদের ছিল একমাত্র মেয়ে জিয়া। ওগো, যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের কলা বাগানের কি অবস্থা তুমি কি দেখেছো? এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের কলা বাগানের কলা গাছগুলো পচে যাবে। তখন আমরা কি করব? হ্যাঁ গো গিন্নি, সেটা তো আমি ভেবেই রেখেছি। শোনো, পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আমাদের যে ফসলগুলো হয়েছে, আমরা সেই ফসলগুলো পাশের গ্রামের বন্যার্তদের মধ্যে বিলিয়ে দেব। আর যে কলা গাছগুলো রয়েছে, সেই কলা গাছগুলো কেটে আমরা একটা কলা গাছের বাড়ি বানাবো। এগো, তুমি তো মন্দ বলনি। পাশের গ্রামের বন্যার্তরা যে খুব অসহায়, তারা যে না খেয়ে রয়েছে। আমাদের ফসলগুলো দিয়ে যদি আমরা ওদের সাহায্য করি, তাহলে তো ওরা সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারবে। আর তুমি যদি একটি কলা গাছের বাড়ি বানাও, তাহলে তো খুব ভালো হবে। বন্যা হলেও কলা গাছের বাড়িটি ডুববে না। এরপর আমরা অসহায়দের আমাদের কলা গাছের বাড়িতেই ঠাঁই দিতে পারবো। এরপর মন্টু শিয়াল আর কেয়া শিয়ালিনী তাদের জমি সেই কলা গাছগুলো কাটতে থাকে। আর সেই কলা গাছগুলো নিয়ে বাড়িতে চলে আসে। এরপর সেই কলা গাছগুলো দিয়ে তারা একটি কলা গাছের বাড়ি বানাতে থাকে। এমন সময় তাদের প্রতিবেশী সেখানে বাঘিনী চলে আসে। আরে কেয়া শিয়ালিনী, তোরা এখানে কি করছিস? আমি একটু আসলাম লবণ চাইতে, কিন্তু তোরা এসব কি করছিস? তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোরা কলা গাছ দিয়ে বাড়ি কেন বানাচ্ছিস? আরে বাঘিনী ভাবি, আপনি কি জানেন না, পাশের গ্রামে তো বন্যা হয়েছে। আমাদের গ্রামেও যে কোনো সময় বন্যার পানি ঢুকে যেতে পারে। তাই তো আমরা আগে থেকেই প্রস্তুত হচ্ছি। আমরা যদি এই কলা গাছের বাড়িটি বানাই, তাহলে বন্যা হলেও আমরা ওই কলা গাছের বাড়িতেই থাকতে পারবো। আর অসহায়দেরও সাহায্য করতে পারবো। আরে, তোদের দেখছি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোদের এখানে থাকলে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। যাই বাবা, আমার আর লবণ লাগবে না, আমি বাড়িতেই চলে যাই। এরপর অঝোরে বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির পানিতে গ্রামে বন্যা হয়ে যায়। আরে আরে, বন্যার পানি যে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এখন আমরা কি করব? কোথায় যাব? ভেবেছিলাম না খেয়ে থাকতে হবে, এখন দেখছি বন্যার পানিতেই ডুবে মরতে হবে। ওগো, আমি যে আমার মেয়েটার কান্না আর সহ্য করতে পারছি না।
তুমি কিছু একটা করো। এখন আমরা কি করব? তুমি কিছু একটা করো না গো। তুমি একদম চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। চলো চলো, তুমি এখন মেয়েটাকে নিয়ে বাইরে চলো, দেখি কি করা যায়। ওগো, বন্যার পানিতে দেখি পুরো বাড়ি তলিয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? আমার মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমার মেয়েটা এমনিতেই 2 দিন ধরে না খেয়ে আছে। এখন আমরা কোথায় যাব, কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। ওগো বউ, তুমি এভাবে কান্না করো না। আমাদের যাই হোক, আমরা আমাদের মেয়েকে কিছুতেই মরতে দেব না। আমি একটা ব্যবস্থা করবই করব। শোনো গো গিন্নি, তুমি এখানে দাঁড়াও, আমি ঘরে গিয়ে দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। গিন্নি, আমি যে কোনোই ব্যবস্থা করতে পারলাম না। তবে শোনো গিন্নি, আমি এই হাঁড়িটা নিয়ে এসেছি। এই হাঁড়িটা তো ভেসে থাকবে। আমরা আমাদের মেয়েকে এই হাঁড়িতে রেখেই ভাসিয়ে দেই। আমরাও যদি মরেও যাই, আমাদের মেয়ে যেন বেঁচে থাকে। ও যদি এই হাঁড়িতে ভাসতে ভাসতে অন্য কোথাও যায়, তাহলে কেউ না কেউ পেয়ে ওকে ঠিক আগলে রাখবে গো গিন্নি। কিন্তু আমাদের সাথে থাকলে যে আমাদের মেয়ে মরে যাবে। ওগো, আমাদের কলিজার টুকরা সন্তানকে যে আমরা ভাসিয়ে দিলাম, না জানি ওর কি হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের মেয়েকে রক্ষা করো। ওর যেন কোনো ক্ষতি হয় না, তুমি ওকে সামলে রেখো। ওগো, আমাদের কলা গাছের বাড়িটি তো বানানো হয়ে গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়ে সব কিছু তলিয়ে গেছে। চলো আমরা গিয়ে বন্যার্তদের সাহায্য করি। আর আমাদের বনেরও নিচু জায়গাগুলো তলিয়ে গেছে। চলো চলো গিয়ে দেখি কার সাহায্য লাগবে। আর আমাদের বনের সব পশুদের আমরা ডেকে বলি, আর যার যার সাহায্য লাগবে চলো গিয়ে আমরা সাহায্য করি। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। আমাদের বনের নিচু জায়গাগুলো তো ডুবে গেছে, আর নদীগুলো পানিতে টই টুম্বুর করছে। চলো চলো, বনের সব পশুদের ডেকে আমরা সতর্ক করি। ভাইরা ভাবিরা, আমরা একটি কলা গাছ দিয়ে কলা গাছের বাড়ি করেছি। আর কলা গাছের বাড়িতে তো ভাসমান। আমাদের বনে আজকের মধ্যেই বন্যা হয়ে যাবে। চলুন চলুন, সবাই গিয়ে আমাদের কলা গাছের বাড়িতে উঠুন, নয়তো যে এই বন্যার পানিতে সবাইকেই ডুবে মরতে হবে। আরে কেয়া ভাবি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সাথে তো দেখছি আমাদেরও পাগল বানাতে চাইছো। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমাদের বাবু অত সময় নেই এইসব পাগলের প্রলাপে যোগ দেওয়ার। তোমরা যাও যাও, তোমাদের নিজেদের গিয়ে কাজ করো। এর কিছুক্ষণের মধ্যেই অঝরে বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির পানিতে পুরো গ্রামে বন্যা হয়ে যায়। হ্যাঁ গো, দেখলে তো একদিনের মধ্যেই কিভাবে বন্যা শুরু হয়ে গেল। অথচ গ্রামে সব পশুরা মিলে আমাদের কত উপহাস করলো। চলো গো, তাড়াতাড়ি আমাদের কলা গাছের বাড়িটি নিয়ে আমরা দেখি কারো সাহায্য লাগবে কিনা। ওগো ওগো, ওই তো দেখো দূরে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আর দেখো ওই হাড়িতে মনে হচ্ছে একটি বাচ্চা। তাড়াতাড়ি যাও গো, ওই বাচ্চাটাকে নিয়ে এসো। হ্যাঁ গো, দেখো কত মিষ্টি মুখখানা বাচ্চাটার। না জানি কোন অসহায় বাবা মা কত বড় বিপদে পড়ে বাচ্চাটাকে এভাবে ভাসিয়ে দিয়েছে। দেখো বাচ্চাটা কত সুন্দর, ঠিক আমাদের মেয়ে জিয়ার মতো। হ্যাঁ গো, এখন থেকে আমরা এই বাচ্চাটাকে আমাদের সাথেই রাখবো, আমাদের সাথেই বড় করে তুলবো। মা, এই বোনটা দেখতে কত সুন্দর। ভালোই হয়েছে মা, আমার একটা ছোট্ট বোন হয়েছে। এখন থেকে আমি আমার এই ছোট্ট বোনের সাথে খেলা করব মা। আরে কেয়া শিয়ালিনী, বোন আমার, তুই আমাদের কত করে বলেছিলি, কিন্তু আমরা তোকে কত উপহাস করেছি। আমাদের সাহায্য কর না বোন, আমরা যে বড় অসহায় হয়ে পড়েছি। তুই যদি আমাদের সাহায্য না করিস, তাহলে যে এখন আমরা বন্যার পানিতে ডুবে মরবো। আমাদের সাহায্য কর বোন,
আমাদের ক্ষমা করে দে। আরে বাঘিনী ভাবি, আপনি আমাকে কত উপহাস করেছেন, অপমান করেছেন, আর এখন দেখলেন তো আমাদের কথাই ঠিক হলো। যাই হোক, তাড়াতাড়ি চলে আসুন আমাদের ভাসমান কলাপাতার বাড়িতে, নয়তো যে পানিতে ডুবে মরতে হবে। আর শুনুন বাঘিনী ভাবি, কখনোই কাউকে কোনো কিছু নিয়ে উপহাস করবেন না। আরে জিয়া, তুই আমার বেগুনের দিকে এভাবে শুধু শুধু তাকিয়ে আছিস কেন? তুই কি বেগুনি কিনবি? কাকিমা, তোমার বেগুনি ভাজা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। আমার তো বেগুনিগুলো খুব খেতে ইচ্ছে করছে কাকিমা। আমার বেগুনি ভাজা বলে কথা, ঘ্রাণ তো আসবেই। আর শুধু শুধু তাকিয়ে না থেকে দে, টাকা দে, টাকা দিয়ে কিনে বেগুনি খা। কাকিমা, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে কিনে খাবো? আমি খাবো না কাকিমা, আমি এমনিতেই দেখছিলাম। আরে জিয়া, কিনবি না যখন তাহলে আমার দোকানে এভাবে আমার বেগুনির দিকে তাকিয়ে আছিস কেন? যা যা, এখান থেকে চলে যা। কাকিমা, তোমার ওইখান থেকে কি আমাকে একটা বেগুন দিবে? আমি বেগুনটা বাড়িতে নিয়ে গিয়ে আমার মাকে বলবো আমাকে বেগুনি ভেজে দিতে। না না, আমি তোকে কোনো বেগুন দিতে পারবো না, বেগুনের যে অনেক টাকা দাম। তুই তোর বাবা মাকে বলবি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসে বেগুনি ভেজে দিতে। যা তো এখন এখান থেকে। কাকিমা, ভালো বেগুন যদি নাই দাও, তোমার পাশে যে পচা বেগুনগুলো রয়েছে ওগুলোই আমাকে দিয়ে দাও, আমি আমার মাকে গিয়ে বলবো আমাকে ভেজে দিতে। আরে জিয়া, ওই বেগুনগুলো তো আমি এমনিতেও ফেলে দিব। তুই যখন চাইছিস যা, ওই বেগুনগুলো নিয়ে যা। তবে এক্ষুনি আমার দোকান থেকে তাড়াতাড়ি বিদেয় হতো। এরপর জিয়া সেই পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, এই দেখো আমি বেগুন নিয়ে এসেছি, আমাকে এখান থেকে বেগুন নিয়ে ভেজে দাও তো, আমি খাবো। মা, তুই এসব কি বলছিস রে জিয়া? এই বেগুনগুলো তো একেবারে পচে গেছে, এই বেগুনগুলো কি আর খাওয়া যাবে রে মা? মা, আমাকে এই বেগুনগুলো ভেজে দাও, আমি এই বেগুনগুলোই খাবো। কি করবো বলো, আমার যে অনেক বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে এগুলোর ভেজে দাও। আমার বোকা মেয়ের কথা শোনো, এই পচা বেগুনগুলো কি কখনো খাওয়া যায় রে মা? এগুলো একেবারে পচে গেছে, এগুলো খাওয়া যাবে না। তুমি সব সময় আমাকে বকো, আমি কি করব বলো? আমার যে খুব বেগুনি খেতে ইচ্ছে করছে। বেগুনি খেতে ইচ্ছে করছে বুঝলাম, তাই বলে পচা বেগুন তুলে আনবি? তোর বাবাকে বলিস সে যেন বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসে, তারপর ভেজে দিব, তারপরে তুই বেগুনি ভাজা খাস। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন আমাকে এই বেগুনগুলো ভেজে দিবে না, তাহলে আমি এই বেগুনগুলো ঘরের চালেই ফেলে দেই। বাবা, আমার না খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে, তুমি মাকে বলো না আমাকে বেগুনি ভেজে দিতে, আমি বেগুনি ভাজা খাবো। হ্যাঁ গো, তোমার মেয়ের বেগুনি খেতে ইচ্ছে করেছে, আর কোথা থেকে কতগুলো পচা বেগুন তুলে নিয়ে এসেছে। ওর নাকি খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। তুমি বরং কালকে বাজার থেকে ছোট্ট দেখে একটি বেগুন কিনে নিয়ে এসো, আমি ওকে ওটা ভেজে দিব। মারে, বেগুনের যে এখন বাজারে অনেক টাকা দাম। আচ্ছা ঠিক আছে মা, তবু আমি কালকে বাজার থেকে তোর জন্য বেগুন নিয়ে আসবো। এখন তাড়াতাড়ি খেয়ে ওঠ মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ভাত খেয়ে নিচ্ছি। হ্যাঁ গো বাঘ মামা, আপনার দোকানে তো ভালোই বেগুন দেখছি। তো বেগুনের কত টাকা করে কেজি বাঘ মামা? হ্যাঁ গো মন্টু শিয়াল, বেগুনের যে এখন খুব দাম। 1 কেজি বেগুন 100 টাকা। ওরে বাবারে বাঘ মামা, এসব কি বলছো? তাহলে কি করে হবে? আমার মেয়েটা যে বেগুন খাওয়ার বায়না ধরেছে, আমাকে তাহলে একটা বেগুন দাও তো। হ্যাঁ রে মন্টু, একটা বেগুনের দাম একদম 50 টাকা হবে। 50 টাকার কমে তোকে দিতে পারবো না রে। তোর যদি 50 টাকা দিয়ে নিতে হয় তাহলেই নিয়ে যা। হ্যাঁ গো বাঘ মামা, আমার মেয়ে যেহেতু এত করে আবদার করেছে, তাহলে তো বেগুন না কিনে নিয়ে গেলে আর হবেই না।
তুমি তাহলে আমাকে 50 টাকা দিয়ে একটা বেগুন দিয়ে দাও। হ্যাঁ গো গিন্নি, এই দেখো বেগুন নিয়ে এসেছি। এখন তুমি আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। এরপর ঝুমা শিয়ালিনী সেই বেগুনটা কেটে দেখে সেই বেগুনটার মধ্যে পুরোটাই পচা আর পোকা ধরা। হ্যাঁ গো, তুমি যে বাজার থেকে বেগুনটা আনলে একটু দেখে শুনে আনবে না? বেগুনটা তো একেবারে পোকা আর পচা ধরা। এই বেগুনটা থেকে তো আমি কোনো অংশই নিতে পারছি না। কোথা থেকে বেগুন ভাজবো? হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখতে পারছি। তাহলে বাঘ মামা আমাকে এভাবে ঠকিয়ে দিল। বেগুনটা আমার মেয়ে খেতেও পারলো না। এখন মেয়েটাকে আমি কি জবাব দেবো গো গিন্নি? ওসব তুমি আর ভেবো না গো, আমি আমার মেয়েটাকে বুঝিয়ে বলবো। কই মা, দাও দাও, তাড়াতাড়ি দাও, আমাকে বেগুনি ভাজা দাও। আমি আজকে বেগুনি ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। হ্যাঁ রে মা জিয়া, তোর বাবা যেই বেগুনটা এনেছিল সেই বেগুনটা পুরোটাই পচা ছিল আর পোকা ধরা। ওই বেগুনটা থেকে একটুকু অংশ নেওয়ার স্বাদও ছিল না রে মা। এসব তুমি কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি, আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা আবারও টাকা জমিয়ে তোর জন্য বেগুন কিনে নিয়ে আসবে। তুই এভাবে কান্না করিস না মা, আজকের মতো ভাতটুকু খেয়ে নে। মা জিয়া, তুই আর কান্না করিস না, আমি তোকে আবারও বেগুন এনে দেব। না, আমাকে আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে হবে না। আমি তোমাদের কাছে একটা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছি, তোমরা আমার সেই আবদারটাও পূরণ করতে পারলে না। আমি বাড়িতেই থাকবো না। এরপর জিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। মা জিয়া, ভাতটুকু তো খেয়ে যা, এভাবে যাস না রে মা। আহারে, নিষ্পাপ ছোট্ট বাচ্চা মেয়েটা বেগুন খাওয়ার জন্য কত কষ্ট করছে। মেয়েটা একটু বেগুন ভাজা দিয়ে ভাতও খেতে পারছে না। মেয়েটার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বরং সেই পচা বেগুনগুলোকে বলি ওইখানে কিছু বেগুন গাছ জন্মাতে। আরে এই পচা বেগুনেরা, তোরা এক্ষুনি জিয়াদের ঘরের চালে অনেক অনেক বেগুন গাছ এনে দে, সাধারণ বেগুন গাছ আর সোনার বেগুন গাছ। এরপর সেখানে অনেক সুন্দর সুন্দর সাধারণ আর সোনার বেগুন গাছ চলে আসে। ওমা, দেখো আমাদের ঘরের চালে কত কত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে। কি আশ্চর্যের বিষয়! আরে জিয়া, তাই তো দেখছি, আমাদের ঘরের চালে কি সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। তুই এত করে আবদার করেছিলি বলেই এখন এইখানে এত এত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে রে মা। আরে গিন্নি, ভালোই হয়েছে। বাজারে যা বেগুনের দাম, এখন তো সাধারণ পশুরা বেগুন খাওয়ার সাধ্যই করছে না। আমি বরং এখান থেকে বেগুন নিয়ে খুব সস্তায় বেগুনগুলো বিক্রি করে আসবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তুমি বরং এখান থেকে বেগুন পেড়ে বাজারে নিয়ে যাও, আর আমিও কিছু বেগুন পেড়ে আমার মেয়েটাকে বেগুনে ভেজে দেই। এরপর ঝুমা শিয়ালিনী সেখান থেকে বেগুন নিয়ে তার মেয়ে জিয়াকে বেগুনি ভেজে দেয়, আর মন্টু শিয়ালও সেখান থেকে বেগুন পেড়ে বাজারে নিয়ে যায়। আরে, এই মন্টু শিয়াল এতগুলো বেগুন কোথায় পেলো? ওদের তো বেগুন লাগানোর মতো কোনো জমিও ছিল না। তাহলে কি ওরা বাড়ির উঠোনে জমিতে বেগুন চাষ করলো নাকি? এক্ষুনি তো ওদের বাড়িতে গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। এরপর রাত হতেই বাঘিনী ঝুমা শিয়ালিনীদের বাড়িতে চলে যায়। আরে, এসব কি দেখছি? ওদের ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে, আবার দেখছি সোনার বেগুনও রয়েছে। আমি ওদের ঘরের চাল থেকে এই সব বেগুন আজকে চুরি করে নিয়ে যাব। হা 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 হা। আরে বাঘিনী, তুই তো অনেক লোভী। তুই কিনা এখন জিয়াদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। তোকে তো তোর লোভের শাস্তি পেতেই হবে। এই নে, এই নে, তুই এখন তোর লোভের শাস্তি ভোগ কর। ওরে বাবারে, ওরে বাবারে, জ্বলে পুড়ে মরে যাচ্ছি। চাঁদের বুড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো লোভ করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।